শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আমরা সূত্র মারফত খবর পেলাম যে ছাত্ররা যেভাবে আন্দোলন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেছেন, 10ই আগস্ট থেকে সেই যন্ত্র মন্ত্রে ইভিএম, যে ইভিএম এ আমাদের ভারতবর্ষে ভোট নেওয়া হয়, সেই ইভিএম বাতিল করতে হবে। এই আন্দোলনে তারা নামবেন। সত্যি কি ইভিএম এ ভোট ম্যানিপুলেট হয়? ভোটের কোনো গরমিল করা যায়? আমার পাশে বসে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যে সত্যি কি এই ইভিএম সরানো উচিত। ইমতাজ মোল্লা সাহেব কি মত পোষণ করছেন, শোনাবো আপনাদের। প্রথম এজেন্ডা হওয়া উচিত ইভিএম। ইভিএম হটাও, দেশ বাঁচাও। কারণ যারা এই ইভিএম তৈরি করেছে উন্নত দেশগুলো, তাদের দেশে ইভিএমে ভোট হয় না। এবং আমরা ভারতবর্ষে দেখেছি, যখনই ব্যালেটে ভোট হয় তখন বিজেপি একেবারে ধরাশায়ী হয়ে যায়। মানে ধরুন, যদি 200 সিটে ফাইট হয় তো বিজেপি 5টা 6টা 10টা সিটের বেশি জিততে পারে না, এইরকম ধরাশায়ী হয়। আবার যখনই ইভিএমে ভোট হয় তখন ওরা বুক বাজিয়ে 2/3 মেজরিটি নিয়ে নেয়, মানে অপোনেন্টকে পুরো ধূলিসাৎ করে দেয়। আর আমরা তো পশ্চিমবাংলায় দেখলাম ভোটের পর 4000 ইভিএম পোড়াতে হলো। বুঝতেই পারছেন কেন পোড়াতে হলো, প্রমাণ রাখছে না। সল্টলেকের সেক্টর 5-এর ওদিকে একটি বুথে দেখা গেল যেখানে 90%-এর উপরে মুসলিম পপুলেশন, কিন্তু একচেটিয়া বিজেপি ভোট পড়ে গেল, যেটা একটা অসম্ভব ব্যাপার। তো ইভিএমে কখনোই ভোট হওয়া উচিত না, এটা হ্যাক করা সম্ভব। আর নির্বাচন কমিশন যেহেতু পুরোপুরি বিজেপির নিয়ন্ত্রণে, ও যা ইচ্ছা তাই করছে। অতএব ইভিএম না সরালে কখনো স্বচ্ছ নিরপেক্ষ ভোট হবে না। উন্নততর দেশেও ব্যালেট হয়, এবং শুধু ব্যালেটে করলে হবে না, এইটা নিয়ম করতে হবে যে যেই দিন ভোট হবে, ভোট শেষ হওয়ার পর তৎক্ষণাৎ সেখানে কাউন্টিং বসবে। এবং সেই রাত একটা বুথে কত ভোট থাকে, ওই যে বুথ থেকে ইভিএম মেশিন, ওই ব্যালট মেশিন বা বক্স নিয়ে যাবে, স্টোর রুমে যাবে, স্টোর রুমে কী পাল্টানো হবে কেউ জানে না। অতএব ওখানে একটা বুথে কত 1000 বা একটা সেন্টারে যদি 3-4টে বুথেরও ভোট পড়ে, তো 3-4 হাজার ভোট কি 5000-এর বেশি তো ভোট কোনো সেন্টার হয় না। অতএব ওখানে ফোর্সও থাকে, সিকিউরিটিও থাকে, পোলিং অফিসারও থাকে। তাহলে পোলিং অফিসারকেও যদি বাড়তি কাউন্টিং এজেন্টও দিয়ে দেওয়া হয়, বা তারপরে পর্যবেক্ষক আরও অফিসার দেওয়া হয়, একটাই অফিসারের উপরে নির্ভর না করে, তাহলে আমার মনে হয় অনেক কম খরচে, যেহেতু একই জায়গায় ট্রান্সপোর্টেশন লাগছে না, সেই রাতেই 5 থেকে 6 ঘন্টা লাগবে। আপনার সন্ধে 6টার সময় যদি শেষ হয় ভোটিং, তাহলে রাত 12টার মধ্যে রেজাল্ট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট রেজাল্ট পাবেন, পুরো দেশের রেজাল্ট এসে যাবে। কারণ ব্যবস্থা তো রয়েছে, ওখানে ব্যালট রয়েছে, ওইখানে দলগুলোর কাউন্টিং এজেন্ট থাকবে ছোট ছোট সেন্টারে, এবং ওইখানে সিকিউরিটি সিস্টেমও থাকবে। আর সবথেকে বড় কথা, এর সঙ্গে বায়োমেট্রিক করা উচিত। বায়োমেট্রিক করলে কী হবে, প্রকৃত ভোটারই কিন্তু ভিতরে ঢুকবে, ভুয়ো ভোটার ঢুকবে না। আপনি যখন ওকে ভোট দেওয়ার জন্য ঢোকাচ্ছেন, তখন ওই গেটে ঢোকার সময় ভুয়ো ভোটার চেক হয়ে যাবে। আর ওইখানে পুরো সিসিটিভি ক্যামেরার কাভারেজের মধ্যে ওটা রাখতে হবে। এবং ভোট কেন্দ্রের বাইরে ভোটাররাও তো দাঁড়িয়ে থাকবে। এই যে ইভিএম পাহারা দেওয়ার যে ব্যাপারটা, যদি আপনি বুথেই, পোলিং বুথেই যদি কাউন্টিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেন, তো সেই এলাকার লোক কিন্তু ওই সেন্টারটাকে ঘিরে বসে থাকবে, রেজাল্টের অপেক্ষায় থাকবে। এবং রেজাল্ট যখন একটার পর একটা বেরোবে, তখন ডিজিটালে বাইরে উঠে ডিসপ্লে দিয়ে দেওয়া উচিত যে কত নম্বর বুথের রেজাল্ট কী হলো। এবং টোটাল কাউন্টিং যদি দেয়, তাহলে কখনোই এর মধ্যে চুরির কোনো ব্যাপার থাকবে না। যেমন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা দেশ আন্দোলন করেছিল, ইভিএম বাতিলের দাবিতে আন্দোলন করা উচিত বলে মনে করেন? ইভিএম বাতিলের ডাকে আন্দোলনের আগে অনেক হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরেকটা সংসদ অভিযান আছে, কিন্তু জান্তার মান্তার একটা অভিযান আছে, কিন্তু এইভাবে নয় যে একজন কেউ ডেকে দিল। তা আমার মনে হয় আজকে যেহেতু সিজেপি, ছাত্র যুব, তারাই কিছু করতে পারে, নাড়াচ্ছে, যে কেউ আন্দোলন করুক, এই ছাত্রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে করুক, তাহলেই একমাত্র সফলতা হওয়া সম্ভব। নাহলে যদি দেখা যায় 4টে ইস্যুতে 4জন আন্দোলন করছে দিল্লির বুকে,
তাহলে কিন্তু এইটা ওই মবকে ডিভাইড করা, মানুষকে বিভ্রান্ত করা হবে। কারণ এই মানুষগুলো আসছে প্রচুর স্যাক্রিফাইস করে, এই লাখো লাখো মানুষ, শুধু দিল্লি নয়, আপনি আলাহাবাদে পাবেন, আপনি লখনৌতে পাবেন, আপনি গুজরাটে পাবেন, আপনি রাজস্থানে পাবেন, হরিয়ানায় পাবেন, প্রতিটা স্টেটে মানে টোটাল সংখ্যাটা হয়তো আর কয়েকদিনের মধ্যে কোটি কোটি সংখ্যায় চলে যাবে। অতএব এই পুরো স্ট্রেংথটাকে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডাতে আনা উচিত, আলাদা আলাদা করে আন্দোলনের ঘোষণা করা উচিত না। অবশ্যই দুটো সফল ক্ষেত্র আছে, একটা কৃষকরা আছে যারা আন্দোলন করে এই সরকারকে ঝুঁকিয়েছিল, আর এই জেনজি যে যুবকরা এরা ঝুঁকিয়েছে। অতএব যে কোনো আন্দোলন হোক, এই দুটো গোষ্ঠীর পরামর্শ আলোচনা করে সংঘবদ্ধ আন্দোলনে নামা হোক, নিশ্চয়ই সফলতা আসবে। আপনি কি মনে করেন যে ইভিএম এ গড়বড় হয়, ইভিএমটাকে সরানো উচিত? ইভিএমে তো 100% গড়বড় হয় পুরো রাজ্যে। দেখুন, যখন আমরা হরিয়ানায় শুনলাম এবারে কংগ্রেস আসবেই, তারপর দেখলাম কংগ্রেস ধরাশায়ী হয়ে গেল। আমরা শুনলাম মহারাষ্ট্রে বিজেপি উড়ে যাচ্ছে, মহারাষ্ট্রে বিপুল সংখ্যা নিয়ে চলে আসলো। বিহারে পজিশন খুব ছিল, মানে মোদিজির প্রোগ্রামগুলোতে সমস্ত সিট ফাঁকা, ভাড়া করেও লোক পাওয়া যাচ্ছে না, বিজেপি শেষ হয়ে যাবে। আবার দেখুন বিপুল সংখ্যায় জিতে চলে এলো। এই বাংলায় একই অবস্থা ছিল, বাংলায় এখনো পর্যন্ত বিজেপির কোনো সংগঠন নেই। সেই বিজেপি 208টা সিট নিয়ে চলে আসলো এবং পরে ওই 4000 ইভিএম বক্স পোড়ালো, তাতে এসআইআর করেছে, তাতে বহু লোককে ভুয়ো ভোটার, আমরা যেটা নাম বাদ গেছে সেটা তো জানি, সেটা চর্চা হচ্ছে, কিন্তু লাখো লাখো ভুয়ো ভোটার ঢুকিয়ে ভিন রাজ্য থেকে লোক এনে ওরা ভোট করিয়েছে। তো এই ব্যাপারগুলো আছে যে ইভিএমে বড় কারচুপি আছে। ইভিএম যদি না সরানো যায় তাহলে কখনো আমাদের এই গণতন্ত্রের যেটা মূল স্তম্ভ নির্বাচন, এইটাকে আমরা ট্রান্সপারেন্ট করতে পারবো না, স্বচ্ছ করতে পারবো না। এবং জনগণের যে মত, ম্যান্ডেট, ভোট দিচ্ছে এত কষ্ট করে, সেই ম্যান্ডেটটাই তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। মানে ভোট কাউকে দিচ্ছে আর সরকার অন্য কারো হয়ে যাচ্ছে, তাহলে ভোটে তো কোনো মানেই থাকলো না। তাহলে ইভিএম বাতিলের জন্য বৃহত্তর আন্দোলনে লাগা উচিত সারা ভারতবর্ষে। একেবারে সবাইকে একসঙ্গে পুরো দেশব্যাপী আন্দোলন করতে হবে। এবং যেটা বারবার বলছি, কৃষক এবং ছাত্র এই দুটো মজবুত শক্তি, এদের লড়াইয়ের অভিজ্ঞতা আছে এবং এরা সফল। এদের সঙ্গে নিয়ে এমন নয় যে কোনো একটা সংগঠন সংস্থা আর কোনো একটা ব্যক্তি ঘোষণা করে দিল চলো ইভিএমের বিরুদ্ধে আন্দোলন, তাহলে আজকের দিনে এইটা তাহলে মানুষের আবেগের সঙ্গে প্রতারণা হবে। 29-এর অনেক আগে শেষ হবে, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এখন দেশের মানুষ, মোদি, অমিত শাহ পুরো বিজেপি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং সেইটা আর সোশ্যাল মিডিয়াতে নেই, সেইটা পথে নেমে গেছে। বাচ্চারা নেমেছে, বাচ্চারা মার খেয়েছে, তার বাবা মা অভিভাবক নেমে গেছে। এবং সব থেকে বড় কথা, যারা বিজেপির ভক্ত ছিল, বিজেপিকে এতদিন যারা জিতিয়েছে, তারাই কিন্তু বিজেপির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এই লড়াইয়ে আপনি দেখবেন মুসলিমরা কিঞ্চিত 1%ও নেই। বাকি যারা অমুসলিম, বিজেপি যাদেরকে শক্তি মনে করতো এবং মনে হতো যে মুসলমানদের বিরুদ্ধে ওরা লড়বে, কিন্তু মুসলমানরা এখন বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, তারা আন্দোলন থেকে দূরে আছে। কিন্তু এদেশের যারা অমুসলিম, যাদেরকে এককাট্টা করাই বিজেপির উদ্দেশ্য ছিল, তারা বিজেপির প্রতারণা বুঝেছে, দেশকে লুণ্ঠন করেছে, ধ্বংস করেছে। এমনকি মন্দিরগুলোকেও তারা ছাড়েনি। কেদারনাথ, বদ্রীনাথ, কোনো মন্দিরই এই লুটেরারদের হাত থেকে বাঁচেনি। এরা যে হিন্দুত্বের নাম করে কি পরিমাণ ব্যবহার করেছে, এরা দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে, ব্যাংকগুলো লুট করে এদেরই গুজরাটি বন্ধুগুলো নীরব মোদি, ললিত মোদি আর কত কত আছে, সব চলে গেছে। এরা নাকি এদেরকে পার্সেন্টেজ দিয়েছে। দেশ 55 লক্ষ কোটি টাকা দেনা ছিল যখন কংগ্রেস ছিল, এখন এই 12 বছরে 201 লক্ষ কোটি টাকা দেনায়, মানে আরও 3 গুণ দেনা বেড়ে গেল। যখন তুমি সরকারি সব সংস্থা, সমস্ত এয়ারপোর্টগুলো, রেলওয়েগুলো, খনিগুলো, বন্দরগুলো সব বেচে দিলে সরকারি সম্পত্তি, তাতে তো আমাদের টাকার পাহাড় হয়ে যাওয়ার কথা। তাহলে এত দেনা করতে গেল, এই যে লুট, পিএম কেয়ারসের নামে টাকা তুলে নেওয়া, আটকে রাখা, দেশের ডেভেলপমেন্ট, সমস্ত শিক্ষা খাত থেকে সব ধ্বংস করে দেওয়া, মানুষের রোজগার ধ্বংস করে দেওয়া, জিনিসের দাম বাড়ানো, তো এই যে ধ্বংস, এখন কিন্তু দেশের মানুষ বুঝতে পেরেছে এরা দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। তাই এই বিজেপি বিরুদ্ধে মুসলমানরা না নামলেও
হয়তো মুসলমানদের ক্ষোভ আছে, পুরো দেশ কিন্তু নেমে গেছে। এবং এই দেশের যে চাপ হচ্ছে, আপনারা দেখলেন বিগত 20 তারিখে 20 জুলাই যে অত্যাচার, পুলিশের লাঠি, টিয়ার গ্যাস, হাত পা ভাঙলো, মাথা ফাটালো, ছাত্রী মারা গেল, এমনকি প্লেট গান চললো, AK-47 চললো ছাত্রদের উপর। তাহলে এই শক্তিকে আমরা তৈরি করেছি দেশের ছাত্রদের উপর, আমাদের ঘরের সন্তানের উপরে বর্বর আচরণ করার জন্য, এবং তাদের ডেকে ডেকে কেস দেওয়া হচ্ছে, বাড়ি থেকে তুলে নেওয়া হচ্ছে, মেয়েদের ধমক দেওয়া হচ্ছে, RSS এর চাড্ডিরা তাদেরকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে। এটা কোন দেশ তৈরি করলাম? অতএব মানুষ বুঝতে পেরেছে পানি সরকে উপর সে চা রাহা হ্যায়, মানে আর কোনো উপায় নেই। এই যে অবস্থা, এতে কিন্তু বিজেপির নেটওয়ার্ক ভেঙে গেছে, পরিবারগুলো ভেঙে গেছে। যেই সমস্ত পরিবার বিজেপির ভক্ত ছিল তাদের ঘর থেকেই বিদ্রোহ হচ্ছে, নতুন প্রজন্ম বিজেপির বিরুদ্ধে চলে গেছে, তার বাবা মাও তাদের সামনে দাঁড়াতে পারছে না। অতএব এই জায়গায় আমি বলছি কয়েক দিনের মধ্যে আবহাওয়া বুঝে, এই মোদিজি প্রতিদিন রাত্রে যে এসে একটা করে 5 দিনে 5খানা ফেসবুক করে দিলেন, কন্টেন্ট করে দিলেন, উনি বিচলিত, অস্থির। এই অস্থিরতা ওনার দুর্বলতা প্রকাশ করছে। এখন প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার অমিত শাহ পার্লামেন্টে যেতে ভয় পাচ্ছে, রাজ্যসভায় যেতে ভয় পাচ্ছে। অতএব এরা ব্যাকফুটে। বিজেপির বড় নেতা মুরলী মনোহর যোশী এবং যশবন্ত সিনহা বিজেপির বিরুদ্ধে অনেক তথ্য খোলাসা করেছে, এবং মুরলী মনোহর যোশী ছাত্রদের খোলাখুলি সমর্থন দিয়ে দিয়েছে। এটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপির বহু নেতা বিজেপি ছাড়বে। ওই যে 360 করার ফিরাক করছে, 360-এর পরিকল্পনায় MP পারচেস করছে মসজিদের মন্দিরের চুরি করা পয়সাগুলো দিয়ে। এখন কিন্তু প্রাণ বাঁচাতে বিজেপির এমপিগুলো দল ছাড়বে, কেউ কংগ্রেসে যাবে, কেউ সমাজবাদীতে যাবে, কেউ NCPতে যাবে। এমনকি কিছু অপরাধী আছে যারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যাবে। অতএব এই সরকার ভিতর থেকে ভেঙে পড়ে যাবে, এবং হয় ইন্টারিম গভর্নমেন্ট হবে, আর নাহলে বাকি বিরোধী জোটরা সবাই এককাট্টা হয়। যদি একটা বড় অংশ বিজেপিতে জয়েন করে তাহলে হয়তো পরিবর্তিত নতুন সরকার এসে যাবে। যেহেতু মাত্র 2 বছর নির্বাচন হয়েছে, সম্ভাবনা আছে নতুন সরকার এসে যাবে। বিজেপি ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে যাবে, এবং মোদি অমিত শাহ পালানো ছাড়া আর হয়তো কোনো উপায় থাকবে না। কারণ পুরো দেশ যখন বিরোধে যাবে তখন পুলিশ মিলিটারিও কিন্তু হাত খাড়া করে দেবে, তারাও কিন্তু বলবে যে এই জনগণের উপরে আমরা কোনো অত্যাচার করতে পারবো।